রাকসুর পর এবার পেছালো চাকসু নির্বাচনও। 12 অক্টোবরের পরিবর্তে ভোট গ্রহণ 15 তারিখ। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্ত। হুন্ডিতে টাকা পাঠিয়ে ডলারে রূপান্তর করে বিদেশের সম্পত্তি ক্রয়, সাবেক মন্ত্রী জাবেদের হাজার কোটি টাকা পাচারের প্রমাণ দুদকের হাতে, 2 সহযোগীর স্বীকারোক্তি। দেশে প্রথমবার ডিপো থেকে পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ মাত্র 90 মিনিটে মিলেছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। কমছে ঝুঁকি, খরচ ও সময়ের সাশ্রয়। এবং দরজায় কড়া নাড়ছে দুর্গোৎসব। রংতুলির আঁচড়ে চলছে প্রতিমা সাজানোর কাজ। মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা জোরদার, নাশকতার চেষ্টা করলে ব্যবস্থার হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার। বাংলা সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী জানান, দুর্গাপূজা উপলক্ষে 26 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, যার কারণে প্রার্থীরা প্রচারণায় চালাতে পারবেন না। শিক্ষার্থী ও প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে। এছাড়া নির্বাচন উপলক্ষে 12 থেকে 18 অক্টোবর ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি। অ্যানোনিমাস সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু হল এবং হোস্টেল সংসদ ইলেকশন 12 তারিখ রবিবারের পরিবর্তে 15 তারিখ বুধবারে নির্ধারণ করা হলো। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান। চাকসু নির্বাচনের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 3 দিন পিছিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 15 অক্টোবর। অর্থাৎ আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশন এমনটি 12 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি এখন পিছিয়ে 15 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে গতকাল শিক্ষার্থীদের সাথে নির্বাচন কমিশনের একটি মত বিনিময় সভা হয় এবং প্রার্থীদের সাথেও। তো সেখানে কয়েকজন কনসার্ন জানিয়েছে আসলে সামনে দুর্গাপূজা এবং দুর্গাপূজার বন্ধ 26 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত এবং পরবর্তীতে অল্প কয়েকদিন নির্বাচনের প্রচারণার জন্য হাতে পাবেন প্রার্থীরা। এরই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা যে প্রার্থীরা দাবি জানান এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আজ দুপুর 2টায় নির্বাচন কমিশনের সদস্যরা একটি জরুরি বৈঠকে বসেন এবং সেই বৈঠকে তারা জানান যে তারা এই বিষয় নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত জানান যে 15 অক্টোবর 3 দিন পিছিয়ে এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এবং আজকে প্রার্থীদের প্রত্যাহার ও আপিলের শেষ দিন ছিল, সেটি বাড়িয়ে আগামীকাল আসলে প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার এবং আপিল করতে পারবেন। এবং বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রার্থীদেরকে চূড়ান্ত প্রার্থীদেরকে প্রকাশ করবে এবং এরপর থেকে আসলে সেই প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি চালাতে পারবেন বলে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে জানতে পেরেছি যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশাল একটি সংখ্যক আসলে ক্যাম্পাসের বাহিরে থাকেন আসলে, এবং সেই শিক্ষার্থীদের কথা চিন্তা করে আসলে অল্প সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণা করা সম্ভব নয়। সেই কথা চিন্তা করে আসলে এই যে নির্বাচনের যে ডেট সেটি পেছানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশন। এই ছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের সর্বশেষ খবর। চাকসু নির্বাচনের খবর জানতে যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পোষ্য কোটা নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনায় স্থবির রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বন্ধ দাপ্তরিক কার্যক্রম, ফাঁকা ক্যাম্পাসে কম শিক্ষার্থীদের উপস্থিতি। রাকসু নির্বাচন 20 দিন পিছিয়ে যাওয়ায় বন্ধ প্রচারণাও। পোষ্যকোটা ইস্যু নিয়ে সংকট যেন কাটছেই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মুখোমুখি অবস্থানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ ও শিক্ষার্থীরা, যার প্রভাবে পিছিয়েছে রাকসু নির্বাচনও। মঙ্গলবার তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পোষ্যকোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নেন তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও তাদের। তাদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে, তাদের আইনের আওতায় নিতে হবে এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক স্থগিত করেছে সেটা আমাদের চালু করতে হবে। যারা এই সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। দৃশ্যমান একটা শাস্তির ব্যবস্থা করলেই আমাদের আন্দোলনরত
সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কাজে ফিরে যাবে। আন্দোলনে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ। পাশাপাশি 30 সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার 4 দিনের ছুটি থাকায় বেশিরভাগ শিক্ষার্থী ছাড়ছেন ক্যাম্পাস। আমরা তো আসছিলাম পড়ালেখা করতেই, তো রাকসু নির্বাচনের দিক দিয়ে পুরসুকুঠা পুনরায় চালু করার জন্য যে আন্দোলন হচ্ছে তার জন্য তো আমাদের ক্লাস পরীক্ষাগুলো বন্ধ, যার ফলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে রাকসু নির্বাচন পেছানোই পুরোপুরি বন্ধ প্রচার প্রচারণাও। পোষ্য কোটা ও শিক্ষক লাঞ্ছনার মীমাংসা না হলে নির্বাচন নিয়ে শঙ্কা দূর হবে না বলে মত অনেকের। একটা যে অযৌক্তিক দাবি পোষ্য কোটা নামক, সেই জিনিসটাকে বারবার সামনে আনার চেষ্টা হচ্ছে। রাকসুর সামনে এসেই আপনারা যে এটাকে জিম্মি করে কিছু করার চেষ্টা করবেন, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিহত করবে। নির্বাচন কমিশন বলছে তাদের সব প্রস্তুতি আছে। 16 অক্টোবর নির্বাচন করতে হলে প্রশাসনকে চলমান ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। যে ঘটনাগুলো 20 তারিখ থেকে এ পর্যন্ত ঘটে গেছে তার সুষ্ঠু একটা বিহিত করেই প্রশাসন 16 তারিখের পূর্বেই এই ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করবেন আশা করছি। নির্বাচন কমিশনের যে প্রস্তুতি তো ছিল, মূলত 25 তারিখে নির্বাচন করার প্রস্তুতি ছিল। বাকি বিষয় হচ্ছে পরিবেশ এবং সহযোগিতার যে জায়গাটা, সেটা আশা করি এর মধ্যে নিশ্চিত হবে। সুতরাং সেক্ষেত্রে 16 তারিখ নির্বাচন হওয়ার ক্ষেত্রে তো কোনো ধরনের প্রতিবন্ধকতা আমি দেখি না। 20 সেপ্টেম্বর পোষ্য কোটা নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনা তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 2টি কমিটি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে। 5 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে, পরীক্ষা হল খুলবে 3 অক্টোবর। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুন্ডির মাধ্যমে প্রথমে টাকা পাঠানো হতো দুবাই, পরবর্তীতে সেই টাকা ডলার হয়ে চলে যেত বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকায় কেনা হতো বাড়ি এবং বাংলো। এভাবে পাচার হওয়া 25 কোটি টাকার তদন্ত করতে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 1000 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। জাবেদের শিল্প গ্রুপের 2 কর্মকর্তার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও উঠে এসেছে নানা তথ্য। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। আওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মাত্র 25 কোটি টাকা পাচারের একটি মামলা তদন্তে নেমে কেঁচো খুঁড়তে সাপ বের করে এনেছে দুদক। প্রথম ধাপে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে তার সম্পদের তথ্য পাওয়া যায়। পরে আরও 5 দেশে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। মামলার তথ্য অনুযায়ী 25 কোটি টাকা ঋণ নিতে গিয়ে জাবেদ জালিয়াতির আশ্রয় নেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠান আরামিড গ্রুপের কর্মচারীকে নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে নেওয়া হয় ঋণ। সেই ঋণ আরও কয়েকটি নাম সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এরপর সেই টাকা পাচার করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। মামলা তদন্তে নেমে গত 17 সেপ্টেম্বর রাতে আরামিড গ্রুপের 2 এজিএম আব্দুল আজিজ ও উৎপল পালকে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে দুদকের একটি দল। এরপর তাদের আদালতের নির্দেশে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত সোমবার 164 ধারায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। কিভাবে টাকা পাচার হয়েছে দেশ থেকে, তো কিভাবে টাকাগুলো পাচার হওয়ার পরে এই পাচারকৃত টাকার মাধ্যমে যে অবৈধ সম্পত্তি অর্জিত হয়েছে দেশের বাইরে, এই দেশের বাইরে অবৈধভাবে অর্জিত সম্পত্তিগুলোই তারা দেখাশোনা করতেন। দুদকের তথ্য অনুযায়ী আরামিড গ্রুপের এজিএম উৎপল পাল সাবেক মন্ত্রী জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বে ছিলেন। উৎপল দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে জাবেদের পরিবারের অর্থ পাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত। অন্যদিকে আব্দুল আজিজ আরামিড থাই অ্যালুমিনিয়ামের এজিএম হিসেবে জাবেদের সম্পদ কেনাবেচা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। হুন্ডির মাধ্যমে টাকা প্রথমে দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পত্তি ক্রয় করা হতো বলে জানায় দুদক। প্রাইমারিলি যে তথ্যগুলো পেয়েছি তাতে করে প্রাসঙ্গিক মিল রয়েছে এবং তারা স্বীকারও করেছে যে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে টাকা পাচার করেছে এবং কোন কৌশলে পাচার করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও তদন্ত করছি, তদন্তে বিস্তারিত উঠে আসবে। গত 24 জুলাই দুদকের পক্ষ থেকে মামলা হয়েছে ইউসিবিএল ব্যাংক থেকে 25 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে। আসামি সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা সহ 31 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। 2 বছরেও চালু হয়নি নীলফামারীর জিটিসিএল ও পিজিসিএল এর 2টি কেন্দ্র থেকে গ্যাস সরবরাহ। সংকটে ইপিজেড সহ শিল্প কারখানাগুলো বাধ্য হয়ে চড়া দামে কিনছেন ব্যবসায়ীরা।
দেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত। জনগণ পিআর পদ্ধতিতে ভোটে অভ্যস্ত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। হিলির চণ্ডীপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আগে সাংবাদিকদের কথা বলেন তিনি। বাংলাদেশের মানুষ সবসময় বাংলাদেশের সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত এবং এটাই তারা প্র্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই ভোট কি এবং যে প্রার্থীকে তারা দেখলো না, যে প্রার্থীকে তারা চিনে না, জানে না, যে প্রার্থীর সাথে তাদের কোনো ইন্টারেকশন হবে না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা বাংলাদেশের 54 বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই। বাংলার সময় আরও থাকছে। মূল শহরে আলোর ঝলকানি, পাড়া মহল্লানি মসজিদে অন্ধকারে। রংপুর সিটি কর্পোরেশনের 10,000 সড়কবাতি দীর্ঘদিন ধরে অকেজো। বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। জমি বিক্রি না করায় দীর্ঘ 9 মাস ধরে এক পরিবারের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন এক বিধবা নারী ও তার ছেলে। দাবি, মই ও গাছ বেয়ে ঝুঁকি নিয়ে নিজ বাড়িতে যাতায়াত করতে হচ্ছে তাদের। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর এলাকার। তবে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। সীমানা প্রাচীর টপকে বাড়ি থেকে বের হচ্ছেন 50 এক নারী। বাড়ির চারপাশে বাঁশের বেড়া দেয়ায় প্রায় 9 মাস ধরে এমন দুর্ভোগে দিন কাটাচ্ছেন গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামের শামসুন নাহার বেগম। 5 বছর আগে স্বামী মারা যাওয়ার পর বাড়ির 3টি রুমের ভাড়া দিয়ে চলত শামসুন নাহারের সংসার। কিন্তু গত বছর তার বাড়ির চারপাশের জমি কিনে নেয় একটি শিল্প প্রতিষ্ঠান। তারপর থেকে একরকম গৃহবন্দী অবস্থায় তিনি। অভিযোগ করেন, বাড়ির বাকি অংশের জমি দখলে নিতে সামনের রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দিয়ে যাতায়াতে বাধা সৃষ্টি করছে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। তাই বাধ্য হয়ে মই বেয়ে পেছনের অংশ দিয়ে চলাচল করতে হয়, যার কারণেই চলে গেছে ভাড়াটিয়ারাও। এ বিষয়ে থানায় অভিযোগ করেও সুরাহা মেলেনি। উল্টো তাদের মারধর করে প্রতিষ্ঠানটির লোকজন। আমি তো ফকির আর ফকির হয়ে দেখতেছি। আমার বাড়ি ঘর ভাঙ্গা চুরা আমারে মাছ দূর করে লুটপাট করে লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে তারপরে চতুর্বামে আমার একটা বেড়া দিয়ে আটকেছে। ফরিদুল ইসলাম বাবলু উনি সব করাইছে আর কি লোকজন দিয়া, এবং যার কাছ থেকে জায়গা কিনছিলাম সেও জড়িত। শ্রীপুর থানায় অভিযোগ করি, কিন্তু শ্রীপুর থানায় অভিযোগ পুলিশরাও তারা কোনো অ্যাকশনে যায় নাই। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। আমি যে মারধর করছি এটা মিথ্যা। আমার কোম্পানি বলছে আমার বাউন্ডারি করে দাও, আমি বাউন্ডারি করে দিচ্ছি, ঠিক আছে। আমি আমার যিনি হুকুম দিচ্ছে আমি ওই কাজটা করছি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেহেতু জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ আইনিভাবে বৈধ, তাই দুপক্ষকে দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। যদি পূর্বতন সময় এটা রাস্তা হিসেবে ব্যবহার হয়ে থাকতো তাহলে আমরা হয়তো বা রাস্তা নিজে থেকে তৈরি করে দিতে পারতাম, কিন্তু একেবারেই ব্যক্তিগত সম্পত্তির উপরে উচ্ছেদ কার্যক্রম চালানো যায় না। উনি যেন রাস্তা প্রোভাইড করেন, এটার আমরা ব্যবস্থা নেব। আশা করতেছি উনি আমাদের দ্বারা প্রভাবিত হয়ে উনি রাস্তা প্রোভাইড করবেন। 2006 সালে স্থানীয় আমজাদ হোসেনের কাছ থেকে 2 কাঠা জমি কিনে বাড়ি নির্মাণ করেছিলেন বৃদ্ধার স্বামী আমিরুল ইসলাম। বড় ছেলের বিয়ের পর এই বাড়িতেই ছোট ছেলেকে নিয়ে বাস করেন শামসুন নাহার। সময় সংবাদ, গাজীপুর। পিরোজপুরে হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা আদালতে জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এই রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, 2018 সালের 14 এপ্রিল মঠবাড়ির বড়শৌলা গ্রামের আরিফুল ইসলাম নিখোঁজ হন। 4 দিন পর খালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় 12 জনকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণ না হওয়ায় বাকিদের বেকসুর খালাস দেওয়া হয়। নারায়ণগঞ্জে ডিপিডিসি নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া 1 ট্রাক মালামাল ও বেশ কিছু দেশীয় অস্ত্র। দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব 11 ব্যাটালিয়ন সদর দফতরের সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন।
এ সময় তিনি জানান, গতরাতে ফতুল্লার সামাদনগর ও ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত রোববার রাতে ফতুল্লার পিলকুনি এলাকায় ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রে 15 থেকে 20 জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা নিরাপত্তা প্রহরী ও নির্মাণ শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত পা বেঁধে মারধর করে মালামাল লুট করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন খুলে ফেলায় রোগীর মৃত্যুর ঘটনাসহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় দালাল চক্রের 2 সদস্যকে আটক করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, কিডনি জটিলতা নিয়ে গত শনিবার সাইফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করার পর একজন ওয়ার্ড বয়কে টাকা দিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু রোববার সকালে আরেকজন পরিচ্ছন্নতা কর্মী সেই অক্সিজেন খুলে দিলে রোগীর লোকজন বাধা দেয়, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে অক্সিজেন খুলে নেওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে মারা যান সাইফুল। ভুক্তভোগীদের অভিযোগ সহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়ে হাসপাতালে অভিযান চালায় দুদক। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের বাস শ্রমিকরা। দুপুরে রাজধানীর গাবতলীতে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ সময় বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দেন ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। এরপরই বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর আগে বেতন বাড়ানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর রুটে বন্ধ ছিল বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী যাত্রীরা। দেশে প্রথমবার চালু হলো পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জেট ফুয়েল সরবরাহ। সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রকল্পের উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব। এর মধ্য দিয়ে সময়, অর্থ ও ঝুঁকি কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দেশের উড়োজাহাজে জেট ফুয়েল সরবরাহে শুরু হলো নতুন যুগ। এতদিন ভাউচারের মাধ্যমে জ্বালানি পরিবহন করা হলো, এখন থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজে তেল সরবরাহ হবে পাইপলাইনে। মঙ্গলবার সকালে পতেঙ্গার পদ্মা ওয়েল ডিপো থেকে প্রকল্পের উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, দেশের উড়োজাহাজে তেল সরবরাহে নতুন ইতিহাস সৃষ্টি হলো। টোটাল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তার অধীনস্থ কোম্পানিগুলোকে আমরা পর্যায়ক্রমে অটোমেশন আওতায় নিয়ে আসবো। শুধু টাকার অঙ্কে হিসাব করলে কিন্তু হবে না, আমাকে হিসাব করতে হবে আমি কোয়ালিটি প্রোডাক্ট এবং সঠিক কোয়ান্টিটি প্রোডাক্ট দিতে পারছি কিনা। জেট A1 একটি অত্যন্ত সেন্সিটিভ প্রোডাক্ট, সেটি এই পাইপলাইনের মাধ্যমে নিরাপদে পৌঁছে যাবে বিমানবন্দরে এবং বিমান ঘাঁটিতে। 5.77 কিলোমিটার দীর্ঘ ও 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইনে প্রতি ঘন্টায় 140 ঘনমিটার জেট ফুয়েল সরবরাহ করা যাবে। এতে উড়োজাহাজে তেল সরবরাহের সর্বোচ্চ নিরাপত্তার পাশাপাশি সময়, অর্থ ও ঝুঁকি কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে শাহ আমানত বিমানবন্দরের সমস্ত চাহিদা পূরণ হবে। জেট 1 স্পেশালি, এটা জেট 1 পাইপলাইন, অন্য জেট ফুয়েল এটা দিয়ে পরিবহন করা হবে না। উড়োজাহাজের জ্বালানি পরিবহন ও পরিচালন ব্যয় ও হ্রাস হবে। একই সাথে যে কোনো ধরনের প্রাকৃতিক ও রাজনৈতিক জরুরি পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জরুরি হকে নিরবচ্ছিন্ন জেট A1 ফুয়েল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা যেমন সুসংহত হবে, তেমনি বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতাও অনেক গুণে বৃদ্ধি পাবে। 170 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের 19 ডিসেম্বর। উদ্বোধন হয় এই পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দৈনিক যে জেট ফুয়েলের চাহিদা থাকে তা পৌঁছে যাবে মাত্র 90 মিনিটে, যেখানে বর্তমানে সময় লাগছে 24 ঘন্টার মতো। আধুনিক এই পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ দেশের অন্যান্য বিমানবন্দরেও ব্যবস্থা করা হবে, এমনটাই জানালেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের পতেঙ্গার পদ্মা ওয়েল ডিপো থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। নীলফামারীর সৈয়দপুরে জিটিসিএল ও পিজিসিএল এর 2টি গ্যাস সরবরাহ কেন্দ্র প্রস্তুত, অথচ প্রায় 2 বছর ধরে বন্ধ সরবরাহ। এ কারণে এখনও গ্যাস পাচ্ছে না জেলার ইপিজেড, রেলওয়ে কারখানা, বেসিক শিল্পনগরী সহ বিভিন্ন শিল্প কারখানাগুলো। বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে গ্যাস কিনে পণ্য উৎপাদন করছেন ব্যবসায়ীরা। যদিও শিগগিরই সংযোগ স্থাপনের আশ্বাস জেলা প্রশাসনের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। প্রায় 2 বছর আগে শেষ হয়েছে নীলফামারী জেটিসিএল এর সৈয়দপুর সিটি গেট স্টেশনের রেগুলেটিং ও মিটারিং এবং পিজিসিএল সরবরাহ কেন্দ্রের ডিআরএস তৈরির কাজ। তবে অজানা কারণে বন্ধ রয়েছে কেন্দ্র দুটির প্রধান গেট, নেই কোনো কার্যক্রম।
এতে গ্যাসের জন্য অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন ভারী ও মাঝারি শিল্প কারখানার মালিকদের বাধ্য হয়ে বাইরে থেকে গ্যাস কিনে উৎপাদন চলছে প্রতিষ্ঠানগুলোতে। এখন আমাদের এলপিজি গ্যাস আনার জন্য ঢাকা থেকে আমাদেরকে ট্যাঙ্কে করে গাড়িতে এনে আমাদের শিল্প চালাতে হচ্ছে। এতে আমাদের ব্যয় প্রায় অনেক বেড়ে গেছে। আমাদের বিসিক শিল্পনগরীতে গ্যাস দেওয়ার যে কথা, সেটা গ্যাস অদ্যাবধি আসতেছে না, লাইন কমপ্লিট হয়ে গেছে, আমরা গ্যাস পাচ্ছি না। এত টাকা ইনভেস্ট করার পর এটা যদি একটা সেদ হস্তির মতো পড়ে থাকে, তাহলে তো আমাদের দেশে কোনো কাজে লাগলো না। সংশ্লিষ্টরা বলছেন দুটি কেন্দ্রেই গ্যাস মজুত আছে। এরই মধ্যে কেন্দ্র থেকে ইপিজেড ও বিসিক পর্যন্ত পাইপলাইন বসানোর কাজও করা হয়েছে। আর বিসিক শিল্পনগরী কর্মকর্তা বলছেন পিজিসিএল এর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি। ইতোমধ্যে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পিজিসিএল কর্তৃক গ্যাস লাইন স্থাপনের জন্য আমাদের মেইন গেট সংলগ্ন সাবস্টেশন করা হয়েছে। এটি প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখনও আমরা আমাদের শিল্পনগরীতে সেই গ্যাস সংযোগ পাই নাই। তবে শীঘ্রই গ্যাস সংযোগ স্থাপনের আশ্বাস জেলা প্রশাসনের। খুব শীঘ্রই হয়তো এই কাজটি হবে। আমরা পশ্চিমাঞ্চল গ্যাস ফিল্ডের সাথে এবং তাদের সাথে কথা বলবো যে যাতে আমাদের এই এলাকার জনমানুষের দাবি প্লাস হলো আমাদের শিল্প প্রতিষ্ঠানের মালিকরা সাফার করছে, যদি গ্যাসটা আমরা পেয়ে যাই তাহলে এই জেলাবাসী খুব উপকৃত হবে। তথ্য মতে কেন্দ্র দুটি থেকে সরবরাহ শুরু হলে প্রতিদিন মিলবে 100 ঘনফুট গ্যাস। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দীর্ঘদিন ধরে রংপুর সিটি কর্পোরেশনের 10,000 সড়কবাতি অকেজ। মূল শহরে আলোর ঝলকানি থাকলেও আশেপাশের পাড়া ও মহল্লা অন্ধকারে নিমজ্জিত। এ কারণে বাড়ছে বিভিন্ন অপরাধ। কর্তৃপক্ষ বলছে নতুন বাতি কিনতে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর চিত্র জ্বলছে বাহারি রকমের সড়কবাতি, তবে বিপরীত চিত্র বিভিন্ন আবাসিক এলাকায়। নগরীর 33টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকার সড়কবাতি নষ্ট। নগরবাসীর অভিযোগ, অন্ধকারে সুযোগে বাড়ছে নানা অপরাধ। কর্তৃপক্ষ বলছে নতুন সড়কবাতি কিনতে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। টেন্ডারটা অলরেডি কাজ আদেশ দেওয়া হয়েছে। মনে হয় এই মাসে অথবা সামনের মাসের দিকেই আমরা মালামাল পেলে বাকি যে অকেজো লাইটগুলো মেরামত করার সুযোগ পাবো। শহরব্যাপী বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল টিম, পিকেট টিম প্রতিনিয়তই ডিউটি করে। তো এর পাশাপাশি যদি শহরব্যাপী পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে, তাহলে এগুলো আমাদের অনেক সহায়ক ভূমিকা পালন করে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বছর ঘুরে আবারও মর্তে আসার সময় ঘনিয়ে এলো দেবী দুর্গার। মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা সাজানো, মণ্ডপে ভিন্নতা আনা সহ আনুষঙ্গিক কাজে দম ফেলার ফুরসত নেই কারিগরদের। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। শরতের আকাশে 10 ভুজার আগমনী সুর। শেষ সময়ে জোরে সোরে চলছে দুর্গার প্রতিমা সাজানো ও মণ্ডপ তৈরির বাকি কাজ। জেলায় জেলায় মণ্ডপ ও প্রতিমাতে ভিন্নতা আনতে ব্যস্ত কারিগররা। কোথাও ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ আবহ, আবার কোথাও নান্দনিকতার ছোঁয়া। রং তুলির আঁচড়ে প্রতিমাকেও করে তোলা হচ্ছে আকর্ষণীয়। আমাদের রং ক্লিয়ার হয়ে গেছে, আমরা এখন প্রতিমাকে সজ্জিত করছি। অল্প কিছুদিন টাইম আছে পুজোর, এই আমরা রাত দিন 24 ঘন্টা, আমরা 20 ঘন্টা 19 ঘন্টা কাম করে থাকি। শুধু মণ্ডপ নয়, ঢাক সানাই আর কাসর বাজিয়েও অনুশীলনে ব্যস্ত শিল্পীরা। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে পূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটি ও পুলিশ প্রশাসনও। নিরাপত্তার জন্য আমাদের প্রতিটা মণ্ডপের চারিদিকে সিসি ক্যামেরা দেওয়া অন্তর্ভুক্ত থাকবে এবং সিসি ক্যামেরা আছে। এবারে প্রায় 31,546টি মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। এদিকে চট্টগ্রামে মন্দির পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে কেউ অরাজকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায়, যারা পাথর নিক্ষেপ করে অথবা অপবিত্র করতে চায়, তারা কালপ্রিট, তারা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। এবার নারায়ণগঞ্জে 224টি, পিরোজপুরে 456টি, বাগেরহাটে 605টি, জামালপুরে 260টি এবং সিরাজগঞ্জে 515টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাকসুর পর এবার পেছালো চাকসু নির্বাচনও। 12 অক্টোবরের পরিবর্তে ভোট গ্রহণ 15 তারিখ। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশনের সিদ্ধান্ত। হুন্ডিতে টাকা পাঠিয়ে ডলারে রূপান্তর করে বিদেশের সম্পত্তি ক্রয়। সাবেক মন্ত্রী জাবেদের হাজার কোটি টাকা পাচারের প্রমাণ দুদকের হাতে, 2 সহযোগীর স্বীকারোক্তি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ আফরোজা মৌটুসী। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।